আমরা রাইট ফর্ম ভার্বস করেছি 2টা ক্লাস, আজকে আমরা 3 নম্বর ক্লাস। অনেকেই বলেছেন যে 1টা 2টা ক্লাস মিস করেছেন, আবার অনেকেই আমরা এই প্রথমের দিকে যাই, প্রথম থেকে আমরা কি কি করেছি আমি একটু জানিয়ে দিব। হ্যাঁ, রাইট ফর্ম ভার্বস আমরা শুরু করি। সেখানে প্রথম ক্লাসে আমরা মূল যে বিষয়গুলি, কোন ওয়ার্ড দেখে কিভাবে আমরা সেন্টেন্স বা টেন্স নির্ণয় করতে পারি সেগুলো দেখিয়ে দেওয়া হয়েছে। এরপর হচ্ছে কখন আমরা ভার্বের প্রথম রূপ ব্যবহার করতে পারি, প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে পারি, সেগুলো আমরা প্রথম ক্লাসে দেখিয়েছি। এবং সাথে সাথে এক্সারসাইজ, যে শুধুমাত্র রুলস পড়ে আপনি মুখস্থ করবেন সেটা না, আপনি মুখস্থ না করেও শুধু প্র্যাকটিসের মাধ্যমে সমাধান করতে পারেন, সেটা আপনি এখান থেকে বুঝতে পারবেন। এরপরে হচ্ছে আপনি মডেল অক্সিলারি ভার্বের ক্ষেত্রে ভার্ব কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা দেখিয়েছি, পাশাপাশি এক্সারসাইজ করিয়েছি। সিম্পল পাস্ট টেন্স, কখন আমরা পাস্ট টেন্স ব্যবহার করব সেগুলো আমরা দেখিয়েছি। দ্বিতীয় ক্লাসে এটা করেছি মেবি, হ্যাঁ, আই উইশ, আই ফ্যান্সি এগুলোর ব্যবহার করেছি। এবং আজকে আমরা শুরু করব ইফ এর ব্যবহার। আজকের টপিকসটি আমরা যতগুলো টপিকস আলোচনা করেছি তার মধ্যে সব থেকে বলতে পারেন মোস্ট ইম্পর্টেন্ট টপিকস আজকে ইফ এর ব্যবহার। দেখুন, আমি ইচ্ছা করলে আপনাদেরকে আরো শর্টকাটে গ্রামারটা 1টা বা 2টা ক্লাস আমি শেষ করে দিতে পারতাম, বাট ওই শর্টকাটে আসলে আপনাদের ফায়দা হবে না, হবে যে মানে পরে আন্দাজে গিয়ে আপনাদের আনসার করতে হবে। এজন্য ব্রডকাস্ট ভাবে জানতে হবে, আপনাদেরকে বোর্ড কোশ্চেন কিভাবে সমাধান করতে হয় সেগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিব। হ্যাঁ, তো সেজন্য যে জিনিসগুলো শেখাচ্ছি একটু ভালো করে শিখবেন, হ্যাঁ, একটু মনোযোগ সহকারে কনসেন্ট্রেট দিয়ে শিখবেন, তাহলে হয়তো বা রাইট ফর্ম ভার্বস আপনারা 100-এ যত মার্ক আছে মানে 100% নাম্বার পাবেন আর কি। তো শুধুমাত্র এইটা না, এটা যদি আপনি এভাবে কভার করতে পারেন আপনাদের ভার্সিটি লেভেলের প্রশ্ন সমাধান হয়ে যাবে। হাউএভার ভার্সিটি লেভেল বলতে যখন কম্পিটিশন পরীক্ষা দেবেন, হ্যাঁ অবশ্যই সবাই অংশগ্রহণ করবেন, তাই না? তো ইফ এর ব্যবহার আমরা সবাই জানি। আপনাদেরকে একটু জিনিস বলে রাখি, তো ইফ এর ব্যবহারটা আপনাদের কমপ্লিটিং সেন্টেন্সে অনেক আসে, পাশাপাশি রাইট ফর্ম অফ ভার্বসে অনেক ব্যবহৃত হয়। এছাড়াও ভার্সিটি পরীক্ষায় ধরতে গেলে এই কন্ডিশন থেকে বা কন্ডিশনাল সেন্টেন্স ইফ এর ব্যবহার থেকে আপনারা একটা প্রশ্ন মানে পাবেনই, এরকমই বলা যায় আর কি, পাবেনই প্রায় আর কি। হ্যাঁ, তো আপনাদের সেই সেই জন্য হচ্ছে আপনাদের ইফ এর ব্যবহারটা একেবারে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, কোনো মানে মানে কোনো হেজিটেশন থাকা যাবে না। তো সেটার জন্য আজকের ক্লাসটা আপনাদের যথেষ্ট হয়ে যাবে, আপনারা এখন থেকে ইফ এর ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, ক্লাসটা আপনাদেরকে আমি, যারা ক্লাস করতেছেন আপনাদের একটা এক্সারসাইজ দিব, অবশ্যই সেইগুলো আপনাদের অ্যান্সার করতে হবে। তো চলুন আমরা ক্লাস শুরু করি। তো ইফ এর ক্ষেত্রে আপনারা বাংলাটা লিখে নিতে পারেন। ইফ মানে হচ্ছে যদি বোঝায়। তো ইফ যুক্ত অংশ যদি প্রেজেন্ট ইনডিফাইনাইট হয়, আচ্ছা ইফ যুক্ত অংশ সাধারণত এটাকে কন্ডিশনাল সেন্টেন্স বলে, তার মানে কন্ডিশন থাকবে সব সময়। স্বাভাবিকভাবে দুইটা ক্লজ থাকবে একই সেন্টেন্সে। তো ইফ যুক্ত একটা অংশ আর একটা হচ্ছে ইফ এর আরেকটা অংশ, 2টা অংশ থাকবে। তো ইফ যুক্ত অংশ যদি প্রেজেন্ট ইনডিফাইনাইট হয় তাহলে মনে রাখবেন অপর অংশে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, ক্যান, কুড, মে, মাইট, হ্যাঁ এগুলো ব্যবহৃত হবে। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। যেমন ধরুন এখানে সাবজেক্ট ব্যবহার করলেন, শ্যাল, উইল, ক্যান, মাইট এগুলা ব্যবহৃত হতে পারে। অনেক জায়গায় বইতে লেখা আছে, এর পরিবর্তে আপনি লিখতে পারেন যে এটার পরিবর্তে যে ফিউচার টেন্স হবে। ফিউচারের অনেক বইতে লেখা আছে, আপনারা সেটাও দেখতে পারেন, সেটাও ফলো করতে পারেন। সাধারণত ফিউচারই হয় আর কি, ঠিক আছে, যে উইল বা শ্যাল ব্যবহৃত হয়। হ্যাঁ, এটা মনে রাখতে পারেন। তো আমরা প্রথম রুলসটা আগে খেয়াল করি, 1 নম্বর রুলসটা শুধুমাত্র আমরা খেয়াল করবো এক্ষেত্রে। হ্যাঁ, বাকিটা আমরা পরে দেখবো। 1 নম্বর রুলসটা আমি একটু আলাদা আন্ডারলাইন করে দিচ্ছি, যেটা নিয়ে আমি কাজ করব। 1 নম্বর বিষয়টা একটু আলাদা কালার করে দিয়ে যাতে আপনাদের দেখতে সুবিধা হয় আর কি, হোয়াইট করে দিলাম। আচ্ছা, তো 1 নম্বর বিষয়টা একটু এক্সাম্পল দেখি। যেমন ধরুন আমি যদি বলি ইফ ইউ কাম, এখানে দেখুন ভার্বের প্রথম রূপ রয়েছে, তাই না? তো যদি এখানে ভার্বের প্রথম রূপ হয়, আমি আন্ডারলাইন করে দিচ্ছি, এটা যদি ভার্বের প্রথম রূপ হয় তাহলে আপনাকে স্বাভাবিকভাবে সাবজেক্টের পরে শ্যাল, উইল বা এরকমের একটা ফিউচার সাধারণত ব্যবহৃত হয়, তাহলে বলতে পারি আমরা উইল প্লাস ভার্বের প্রথম রূপ। ওকে, আবার ধরুন পরেরটা আছে ইফ ইউ কাম, একই কথা বলেছি, আই উইল স্ল্যাপ ইউ। স্ল্যাপ মানে হচ্ছে চড় মারা, যদি আপনি পার্বতী রেগে থাকেন তাহলে আমরা উইল ব্যবহার করলাম, ফিউচার হিসেবে মনে রাখতে পারেন। হ্যাঁ, সবসময় যে আপনাকে কি করতে হবে এরকম না, এরকম সংক্ষেপে মনে রাখতে পারেন। সরি, বাংলা টাইপিং হচ্ছে, একটু ঠিক করে নেই। ইফ যুক্ত অংশ যদি প্রেজেন্ট ইনডিফাইনাইট হয় তাহলে অপর অংশ সাধারণত ফিউচার ইনডিফাইনাইট ব্যবহার করতে হয়। ঠিক আছে, এতটুকু আপনারা প্রথম বিষয়টা। তো দেখুন এখানে আমরা এটা করলাম। এখন দেখুন তাহলে যদি এটা হয়
যে ইফ যুক্ত অংশ যদি আমরা এখানে প্রেজেন্ট হয়েছে, অপর পাশে ফিউচার হয়েছে, যদি আমরা এটা বুঝে থাকি, তাহলে এই ক্ষেত্রে দেখুন এইখানে ইফ হি রানস ফাস্ট, ইফ হি রানস ফাস্ট, এখানে রানস হচ্ছে সিঙ্গুলার আছে, তাই না? তাহলে ওই পাশে আমরা অ্যান্সার কি করব? তাহলে এখানে দেখুন, এখানে একটা বসবে উড, বসবে উইল, বসবে ক্যান না কুড বসবে, এখানে সাধারণত উইল বসবে। হি উইল উইন দা প্রাইজ, সাধারণত ফিউচার হয়। পরে আছে দেখুন ইফ শি ড্যাশ মি। আচ্ছা, এখানে খেয়াল করে দেখুন, পরের অংশ যদি ফিউচার হয়, আমরা বলেছি ইফযুক্ত অংশ যদি প্রেজেন্ট হয়, অপর অংশ ফিউচার হবে। এখন পরের অংশ যদি ফিউচার হয়, তাহলে ইফযুক্ত অংশ প্রেজেন্ট হবে, একই কথা। তো এখানে দেখুন ইফ এর এখানে পরের অংশ ফিউচার আছে, তাই না? আমরা ফিউচার দেখতে পেলাম, তার মানে এখানে আমাদেরকে কি প্রেজেন্ট করতে হবে। তাহলে ইফ শি এখানে প্রেজেন্ট হলে দেখুন এটা কিন্তু ফিউচার আছে, তাহলে এটা হবে না বি নাম্বার। এখানে পারফেক্ট আছে, তাহলে হবে না। আমাদের প্রেজেন্ট ইনডিফাইনাইট, উইল টেল আছে, হবে না। তার মানে আমাদেরকে কি আঁকসি রাখতে হবে, কারণ আমাদেরকে প্রেজেন্ট ইনডিফাইনাইট করতে হবে। ওকে, আচ্ছা। তো আচ্ছা, আপনারা যে প্রশ্নগুলি করেন আপনারা কমেন্টে করতে পারেন, আমরা লাস্টের দিকে অ্যান্সার দিব। আপনাদের যত প্রশ্ন আছে একটু লিখে রাখবেন, আমরা লাস্টে অ্যান্সার দিব ইনশাল্লাহ। আচ্ছা, তার মানে আমরা যে বিষয়টা বুঝলাম যে ইফযুক্ত অংশ, আপনাদেরকে আমি এক্সারসাইজ দিব, আপনারা এই বিষয়টা শুধু ক্লিয়ার হন। ইফযুক্ত অংশ যদি প্রেজেন্ট হয়, অপর অংশ ফিউচার হবে, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার রুলস। আচ্ছা, এখানে আমি একসাথে করে দিয়েছি কারণ অনেক সময় আপনারা বুঝতে পারেন না, মানে আলাদা আসলে ব্যবহার রয়েছে, এই জিনিসটা আপনারা বুঝতে পারেন না, সেই জন্য আপনাদেরকে আমি এক জায়গায় করে দিয়েছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তো এখানে দেখুন পরেরটা হচ্ছে ইফযুক্ত অংশ যদি পাস্ট ইনডিফাইনাইট হয়, আগেরটা ছিল হচ্ছে প্রেজেন্ট ইনডিফাইনাইট, এটা হচ্ছে পাস্ট ইনডিফাইনাইট। পাস্ট ইনডিফাইনাইট মানে হচ্ছে কি বলতে পারবেন? ভার্বের দ্বিতীয় রূপ। যদি ইফযুক্ত অংশ ভার্বের দ্বিতীয় রূপ হয়, তাহলে পরেরটাই এই যে যে শ্যাল, উইল, কুড, এইগুলোর হচ্ছে পাস্ট রূপ, মানে সেকেন্ড রূপ। উড, কুড, মাইট প্লাস ভার্বের প্রথম রূপ, বা সরি মেইন ভার্ব ব্যবহার করতে হবে, বা বেস্ট ফর্ম বলতে পারেন। তাহলে এটাকে আমরা এভাবে বলতে পারি, ইফ যুক্ত অংশ যদি ফার্স্ট ইনডিফাইনাইট হয়, ইনডিফাইনাইটকে আমরা সংক্ষেপে এইভাবে লিখে রাখতে পারি ভার্বের দ্বিতীয় রূপ। যদি দ্বিতীয় রূপ হয়, তাহলে অপর অংশ আমাদেরকে সাবজেক্টের পর কি আনতে হবে? কুড বা কুড বা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে, এটা একটু খেয়াল রাখবেন। এখন কথা হচ্ছে উড, কুড, মাইট কখন কোনটা ব্যবহৃত হয়, এটা নিয়ে আমাদের বেশিরভাগ স্টুডেন্ট অনেক প্রশ্ন করে। তো সেজন্য একটু বলে রাখি, কুড দ্বারা সাধারণত অ্যাবিলিটি বা বাংলায় বলতে পারেন সামর্থ্য বোঝায়, হ্যাঁ সামর্থ্য বোঝায়। মাইট দ্বারা সম্ভাবনা বোঝায়, আর বাকি সব ক্ষেত্রে আপনি উড ব্যবহার করতে পারবেন। ওকে, তবে উড ম্যাক্সিমাম জায়গায় আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, সবাই তো ক্লিয়ারলি আমার সাউন্ড শুনতে পাচ্ছেন, তাই না? একটু কমেন্ট বক্সে জানায়েন যে আপনার সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা। যে একজনের হয়তো প্রবলেম হতে পারে, তাহলে তার নেট প্রবলেম, আপনারা একটু জানায়েন আর কি, আপনাদের নেটে কোনো সমস্যা হচ্ছে কিনা, বা আমার কথা শুনতে কোনো সমস্যা হচ্ছে কিনা। আচ্ছা, তো দেখুন এরপরে আমরা দেখি তাহলে আমরা পাস্টের বিষয়টা দেখলাম। পাস্ট ইনডিফাইনাইট হলে আমাদেরকে অবশ্যই উড, কুড, মাইট ব্যবহার করতে হবে। আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি আবারও বলতেছি, এই টপিক গুলো যদি আপনারা বুঝেন, মাস্ট বি আপনারা পরীক্ষায় এখান থেকে প্রশ্ন পাবেনই, সেটা এইচএসসি পরীক্ষা হোক, আপনাদের বোর্ড পরীক্ষা হোক, অথবা ভার্সিটি কম্পিটিশন পরীক্ষা হোক, কিন্তু ক্লিয়ারলি বুঝতে হবে। ওকে, আশা করি একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে আমরা যে দ্বিতীয় বিষয়টাই ছিলাম, আমি রেড কালার করে দিই পুরোটা যাতে বুঝতে পারেন। ইফযুক্ত অংশ যদি পাস্ট ইনডিফাইনাইট হয়, উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। যেমন ধরুন এখানে আছে ইফ আই হ্যাড। এখন দেখুন এখানে হ্যাড আছে, হ্যাড কিন্তু সেকেন্ড ফর্ম। কিসের সেকেন্ড ফর্ম? হ্যাভ এর সেকেন্ড ফর্ম হচ্ছে হ্যাড। তাহলে এটা যেহেতু পাস্ট আছে, তাহলে আপনাকে উড, কুড, মাইট এর একটা আনতে হবে, প্লাস হচ্ছে ভার্বের কি বেস ফর্ম। তাহলে টেক ভার্বের বেস ফর্ম, তাহলে আপনাকে এইটা শুধুমাত্র ঠিক রেখে আপনি যদি সেন্টেন্স করেন, তাহলে সেন্টেন্স কারেক্ট হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যেমন ধরুন আরো দুইটা এক্সাম্পল আমি দিতে পারি। ইফ আই ওয়ার ইউ, এখানে দেখুন ওয়ার রয়েছে, ওয়ার নিশ্চয়ই পাস্ট ইনডিফাইনাইট বোঝাচ্ছে, তাই না? তাহলে কি এখানে উড, কুড, মাইটের একটা হবে প্লাস ভার্বের প্রথম রূপ হবে। তাহলে দেখুন এখানে উড নট টোল্ড, তাহলে টোল্ড কিন্তু ভার্বের প্রথম রূপ না, ভার্বের দ্বিতীয় রূপ, তাহলে এটা অ্যান্সার হবে না। উড নট হ্যাভ টোল্ড, এটা কিন্তু হ্যাভ আছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসেছে, এটাও কিন্তু হবে না। আমাদের উড, কুড, মাইটের পরে ভার্বের প্রথম রূপ দেখতে হবে। এখানে ভার্বের সাথে আইএনজি আছে, তাহলেও তো হবে না, আমাদের ভার্বের বেস ফর্ম লাগবে, তাহলে উড নট টেল একমাত্র ডি নাম্বার অ্যান্সার হতে পারে। খুব ভালোভাবে এটা কিন্তু আপনাদের
বিভিন্ন ভার্সিটি পরীক্ষার প্রশ্ন কিন্তু এগুলা, ঠিক আছে? আপনাদের এগুলো কিন্তু পড়তে হবে যখন ভার্সিটি পরীক্ষা দিবেন আপনারা। তো এখন থেকে যদি আপনাদের একটু এ ধরনের চিন্তা থাকে, বুঝতে পারেন, তাহলে কিন্তু খুব সহজে আপনারা তখন রিকভার করতে পারবেন বিষয়গুলি। দেখুন প্রশ্নগুলো কিন্তু খুবই কনফিউজিং, কাছাকাছি, তখন কিন্তু আমরা কনফিউশনে পড়ে যাই আসলে কোনটা অ্যান্সার করবো, তাই না? তো কনফিউশন আসলে পড়বেন না যদি আসলে রিয়েল স্ট্রাকচার বা আসলে মূল জিনিসটা ভালো করে জানা থাকে। পরে দেখুন ইফ আই লিভ নিয়ার মাই অফিস, এখানে দেখুন লিভড আছে, তাই না? ভার্বের সেকেন্ড রুট কিন্তু আমরা পেয়ে গেছি, ইফ যুক্ত অংশ। তাহলে আমাদের অপর অংশ কি করতে হবে? অপর অংশ উড সাবজেক্টের পরে উড কুড মাইটের একটা ব্যবহার করতে হবে, প্লাস ভার্বের প্রথম রূপ ব্যবহার করতে হবে। এখন দেখুন এখানে উড কুড মাইটে তো শুধুমাত্র এ বাদে আর কোনোটাই কিন্তু নেই। তার মানে আমাদের অ্যান্সার হবে কি? আই, এ নাম্বার অ্যান্সার হবে। এ নাম্বার অ্যান্সার কি লেখা আছে? আই উড বি, আই উড বি দেয়ার। এখন দেখুন উড কুড মাইট বি তো ভার্বের মানে মূল ফর্ম, বেস ফর্ম, তাই না? তো সেজন্য বি বসেছে। আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ার হয়েছেন। এটা হচ্ছে পাস্ট কিভাবে ইফযুক্ত অংশ দিয়ে, সরি, ইফযুক্ত অংশ দিয়ে পাস্ট ইনডিফাইনাইট হয়, এই যে এটা আমরা পড়েছি, তাই না? তো আশা করি আপনারা এখন থেকে এই দ্বিতীয় রুলসটা আপনাদের কোনো সমস্যা হবে না। আচ্ছা, এবার হচ্ছে 3 নাম্বার বিষয়টা, ইফযুক্ত অংশ যদি পাস্ট পার্টিসিপল বা অনেক সময় এটাকে আমরা বলতে পারি পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট হয়, তাহলে আমাদের কি করতে হবে? পাস্ট পার্টিসিপল বা পাস্ট পারফেক্ট বলতে পারেন, অনেক বইতে পারফেক্ট লেখা থাকে, আবার অনেক বইতে পাস্ট পার্টিসিপল লেখা থাকে, যেটাই থাক না কেন। তো আগের মতো আপনাকে উড কুড মাইট একটা আনতে হবে, প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম, এতটুকু। আমি একটু লিখে দিচ্ছি, যাদের প্রবলেম হবে আমি 3 নাম্বার রুলসটা একটু লিখে দিচ্ছি, আপনারা লিখে রাখতে পারেন। ইফ যুক্ত অংশ যদি পাস্ট পার্টিসিপল বা বলতে পারেন আপনি পাস্ট পারফেক্ট হয়, তাহলে অপর অংশে কি করতে হবে? সাবজেক্টের পরে উড কুড মাইট, কুড বা মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হবে, এতটুকু মনে রাখতে হবে। উড কুড মাইটের একটা আনতে হবে, প্লাস ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হবে। আশা করি মনে রাখতে পারবেন, খুবই সহজ। একটা থেকে যদি আরেকটা আপনারা একটু মিল করে নেন, তাহলে আপনাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। খুবই ইজি বিষয়গুলি, কিন্তু এই যে ভার্বের রূপটা যখন আমরা ঠিক না করতে পারি, তখন কিন্তু আমাদের ঝামেলা হয়ে যায়, তাই না? তো আবার দেখুন অনেক সময় সেন্টেন্স, আচ্ছা আমরা একটু এটা ক্লিয়ার হয়, পরে আমি কি সমস্যাগুলো হয় সেগুলো আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে এখানে আছে ইফ, এখানে প্রথমে ই দিয়া হয়ে গেছে, তাই না? আচ্ছা একটু আমি এখানে যাই, এক্সাম্পল যদি থাকে। আচ্ছা এখানে দেখুন, ইফ আই ড্যাশ এ ক্যামেরা হুইথ মি আই উড হ্যাভ টেকেন। দেখুন এখানে উড হ্যাভ, আমি যদি এখানে আপনাদেরকে একটা সিম্পল এক্সাম্পল দিই, এটা একটু নৈবিত্তিক দেওয়ার কারণে একটু কঠিন লাগতে পারে। ইফ ইউ হ্যাড কাম টু মি I would have given a prize. আচ্ছা যদি তুমি আমার কাছে আসতে, তাহলে আমি তোমাকে একটা প্রাইজ দিতাম। তাহলে দেখুন এখানে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম আছে, তাই না? তাহলে কি হবে? হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, তাহলে উড হ্যাভ। আপনাদেরকে বলেছিলাম যদি এই অংশ যদি প্রেজেন্ট, সরি, পাস্ট পারফেক্ট হয়, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম হয়, তাহলে অপর অংশ উড প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম, বা উড কুড হ্যাভ বা মাইট এখানে হতে পারে, প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম, এই ফর্মটা মনে রাখতে হবে, তাই না? তাহলে আমরা এখানে যদি অ্যান্সার করি, তাহলে এখানে ইফ যুক্ত অংশ, এখানে দেখুন উড হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম কিন্তু আমরা পেয়ে গিয়েছি, তাই না? সহজে পেয়ে গেছি। তাহলে প্রথম অংশ কি হবে আমাদের? পাস্ট পার্টিসিপল, তার মানে আমাদেরকে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্মটা আনতে হবে, তাই না? কত সহজ বিষয়গুলো কিন্তু, তাই না? তাহলে এখানে দেখুন কি আছে, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম সি নাম্বারে আছে। হ্যাড প্লাস, এটা একটু কঠিন হয়ে গেছে এক্সাম্পলটা দিয়ে, আরো সহজ এক্সাম্পল দেওয়া উচিত ছিল প্রথমে, তবে আশা করি আপনারা বুঝবেন, বুঝতে পারলে কিন্তু সবই সহজ। কারণ এখানে দেখুন, সরি, পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। এখানে দেখুন এটা তো প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেছে, এটা তো হবে না। তাহলে এখানে হ্যাড শুধুমাত্র দিলে তো হবে না, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। এখানে হ্যাড হচ্ছে প্রেজেন্টে আছে, সরি পাস্টে আছে, এবং হ্যাড হচ্ছে ভার্বের থার্ড ফর্মে আছে, তাহলে হবে হ্যাড হ্যাড। আমি জানি আপনাদের অনেকের এটা কনফিউশন লাগতে পারে যে ভাইয়া হ্যাড হ্যাড কখনো কি সেন্টেন্সের সাথে হয়? হ্যাঁ, এইটাই কনফিউশন, যে
এখানে প্রথমে যে হ্যাডটা বসেছে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট হওয়ার কারণে হ্যাড বসেছে, আর একটা হচ্ছে হ্যাড বসেছে এটা ভার্বের থার্ড গ্রুপের কারণে হ্যাড বসেছে। তার মানে যদি আমার এখানে আমার ক্যামেরা থাকতো তাহলে আমি তোমাকে কিছু ফটোগ্রাফ করে দিতাম বা বলতে পারো ছবি তুলে দিতাম। আচ্ছা পরেরটা দেখুন, এখানে পরেরটার অ্যান্সার কি হবে? একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে কিন্তু পেরে যাবেন। দেখুন ইফ হি হ্যাড ট্রাইড, এখানে জাস্ট এখানে কিন্তু উল্টাই দিছে। দেখুন ইফ যুক্ত পরের অংশ কিন্তু এইটা, তার মানে আগের সেন্টেন্সটার মতো জাস্ট এটাকে কিন্তু ঘুরাই দিছে, এতটুকু কিন্তু, আর কিছুই না কিন্তু। বা জাস্ট বিষয়টা একটু খেয়াল করে দেখুন যে ইফ যুক্ত অংশটা পরে দিছে, এই যে যেমন এখানে আগে ছিল, ইফ যুক্ত অংশটা আগে ছিল, এইখানে ইফ যুক্ত অংশটা শুধুমাত্র পরে দিছে। তো ইফ যুক্ত অংশ এখানে আছে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, তাহলে মানে আমরা বুঝে গেছি যে এটা পাস্ট পারফেক্টে আছে। তার মানে আমাকে অপর অংশ কি করতে হবে? উড প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম করতে হবে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে উড প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। দেখুন তো কোনটায় আছে, এ বি সি ডি কোনটায় আছে? উড প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। খুব ঠান্ডা মাথায় যদি চিন্তা করেন আপনাদের কিন্তু এই বিষয়গুলি অনেক সহজ। আপনাদের কি কঠিন লাগতেছে বিষয়টা একটু জানাবেন, অনেকেই যুক্ত আছেন একটু জানাবেন আপনারা দয়া করে, আসলে কি বিষয়গুলি মানে প্যাচ লেগে গেছে, মানে কঠিন লাগতেছে কি? আমার মনে হয় যতদূর সহজ হওয়ার কথা, যে সহজ বোঝার কথা আর কি, যদি তারপরেও কঠিন লাগে আপনারা একটু জানাবেন যে আসলে মানে প্যাচ লেগে যাচ্ছে কিনা। এটা কিন্তু অনেকেই পারে না, খুবই ইম্পর্টেন্স একটা টপিকস কিন্তু। তার মানে আমাদের যেহেতু এখানে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম ব্যবহৃত হয়েছে ইফযুক্ত অংশ, তাহলে অপর অংশে কি হবে? উড প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম, যেটা আছে আমাদের ডি নাম্বারে। তার মানে বি এর থার্ড ফর্ম কি? বিন। তার মানে এখানে থার্ড ফর্ম আছে, সহজ বিষয়। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এবার দেখুন 1 নাম্বার, ইফ ইট রেইনস, তার মানে আমরা এটা বুঝেছি এটা প্রেজেন্ট আছে। তাহলে ইফ যুক্ত অংশ যদি প্রেজেন্ট হয় তাহলে অপর অংশ আমাদেরকে কি করতে হয়? ফিউচার করতে হয়, তাই না? তো আমরা এখানে ফিউচার করতে গেলে কি করতে হবে? শ্যাল বা উইল প্লাস ভার্বের প্রথম রূপ আমাদের চিন্তা করতে হবে। তো এখানে দেখুন শ্যাল বা উইল প্লাস ভার্বের প্রথম রূপ কোনটা আছে? বি নাম্বার অ্যান্সার আছে। তার মানে আমাদেরকে কি করতে হবে? উইল প্লে। যদি বৃষ্টি হয় তাহলে আমরা লুডো খেলবো, তাই না? এটা কমন একটা বিষয়। কে বৃষ্টি নামলে আপনারা লুডো খেলেন না? কে কে লুডো খেলেন? হ্যাঁ, এটা কি আপনাদের ক্ষেত্রেও ঘটে নাকি আসলে সেন্টেন্সে ভুল বলছে? আপনাদের কার কার হ্যাবিট আছে এটা বলেন তো। আচ্ছা 2 নাম্বার দেখুন এবার, ইফ ইউর সিস্টার ড্যাশ শি উড কাম। এখন দেখুন এখানে কমা হবে না, এখন দেখুন এখানে উড কাম আছে, তাই না? উড কাম কি বিষয়টা বোঝাচ্ছে? উড প্লাস ভার্বের প্রথম রূপ। তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে দ্বিতীয় রুলসটা আপনাদেরকে বলেছিলাম, মনে আছে কি? দ্বিতীয় রুলসটা আমি নিচে লিখে দিচ্ছি। ইফ যুক্ত অংশ যদি পাস্ট ইনডিফাইনাইট হয় তাহলে অপর অংশে কি করতে হয়? সাবজেক্টের পরে উড প্লাস ভার্বের বেস ফর্ম, ব্যবহার করতে হয়। তাহলে দেখুন আমরা কিন্তু পেয়ে গেছি উড, উড মাইটের একটা আমরা পেয়ে গেছি, এই যে উড প্লাস ভার্বের বেস ফর্ম পেয়ে গেছি। তার মানে অবশ্যই ইফ যুক্ত এই অংশটা আছে কি? পাস্ট ইনডিফাইনাইট। তার মানে আপনাকে এখান থেকে পাস্ট ইনডিফাইনাইট ভার্বের দ্বিতীয় রূপ কোনটা আছে সেটা আপনাকে খুঁজতে হবে। তো এখানে দেখুন ভার্বের সাথে আইএনজি আছে, বি নাম্বার হবে না, ভার্বের সাথে যুক্ত আছে প্রেজেন্ট হবে না, ওয়্যার ইনভাইটেড হবে না। তার মানে এখানে একমাত্র অ্যান্সার ইনভাইটেড হবে। তাহলে এখানে অ্যান্সার হবে ইনভাইটেড। কত সিম্পল অ্যান্সার! এইগুলাই কিন্তু আমরা পারি না, অনেক কঠিন মনে করি, না বোঝার কারণে বুঝতে পারি না, তাই না? আচ্ছা এবার 3 নাম্বার অ্যান্সারে দেখুন, হি ড্যাশ টু ইউজ আস। আচ্ছা ইফ যুক্ত অংশ কি আছে দেখুন? হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। তার মানে তৃতীয় নাম্বার রুলস, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম থাকলে অপর পাশে কি আনতে হয়? উড কুড মাইটের একটা আনতে হয় প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হয়, তাই না? সহজ বিষয়। এখন দেখুন উড হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম কোনটা আছে? একমাত্র ডি নাম্বার অ্যান্সার আছে, তাই না? ডি নাম্বার অ্যান্সার আছে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ডি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা অ্যান্সারটা হবে ডি, তাই না? আশা করি আপনারা সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। এখানে ডি নাম্বার অ্যান্সার হবে, লিখে দিলাম ডি নাম্বার, একটু অ্যান্সারটা দেখে নেবেন। আচ্ছা যদি এরপরও কেউ বুঝতে না পারেন দয়া করে কমেন্ট করবেন, বলবেন যে ভাইয়া আমি বিষয়টি বুঝতে পারিনি, তারপরেও তাকে চেষ্টা করানো হবে বোঝানোর জন্য। ওকে, এরপরে দেখুন 4 নাম্বার, ইফ
যুক্ত অংশ কি আছে আমরা জানি না, তাহলে পরের অংশে যাই। এখানে একটু কম হবে, সরি একটু স্পেলিং মিস্টেক আছে। নোবডিস উইল বিলিভ। এখন দেখুন উইল প্লাস ভার্বের প্রথম রূপ আছে, আমাদের প্রথম স্ট্রাকচার বলেছিলাম মনে আছে কি? আমি এই যে 4 নম্বরের উপরে একটু মনে করিয়ে দেই যে ইফ যুক্ত অংশ যদি প্রেজেন্ট ইনডিফাইনাইট হয় তাহলে অপর অংশ কি হবে? ফিউচার ইনডিফাইনাইট সাধারণত বলেছিলাম। কিন্তু ফিউচার ইনডিফাইনাইট মানে কি? শ্যাল বা উইল প্লাস ভার্বের প্রথম রূপ, তাই না? তো এখানে দেখুন, তো এখানে কি হতে পারে? তাহলে আমরা দেখলাম ফিউচার প্লাস মানে শ্যাল বা উইল প্লাস ভার্বের প্রথম রূপ হয়েছে, তাই না? তো এখানে আমরা তাহলে ইফ যুক্ত অংশ হবে প্রেজেন্ট। এখন দেখুন হি আছে, তাই না? প্রেজেন্ট কি কি আছে এখানে? এ নম্বরে গো, এটা প্রেজেন্ট হতে পারে। কন্টিনিউয়াস, এটাও প্রেজেন্ট হতে পারে। এখানে গোস, এটাও প্রেজেন্ট হতে পারে। এখানে উইল গো, এটা তো হবে না কারণ প্রেজেন্ট হবে। এখন কথা হচ্ছে ইফ হি ড্যাশ অন টেলিং লাইস, সে যদি কথা বলতে থাকে, তার মানে এখানে কিন্তু বলা মানে কন্টিনিউ বিষয়টা চলে আসে, তাই না? ইফ যুক্ত মানে যেহেতু এখানে হি সাবজেক্ট আছে, তার মানে এর সাথে কিন্তু এস বা এর যুক্ত হবে, তার মানে এ নাম্বার তো হবে না, এটা আমরা কনফার্ম। তাহলে অর্থগত অনুসারে আপনাকে চিন্তা করতে হবে বি হবে না সি হবে। এখানে অর্থগত অনুসারে বি অ্যান্সার হবে। ওকে, তাহলে হবে ইফ হি কন্টিনিউস অন টেলিং লাইস, যদি সে কন্টিনিউ কথা বলতে থাকে তাহলে তাকে কেউ পছন্দ করবে না। 5 নম্বরে দেখুন ইফ ফরেস্ট আর ডিস্ট্রয়েড, এটা বলেন তো এটা এটা কি হবে? এটা আপনার অনেকেই ভুল করার সম্ভাবনা রয়েছে, একটু মিলাই নেবেন। ফরেস্ট আর ডিস্ট্রয়েড আছে, এটা কিন্তু আছে প্রেজেন্টে আছে। কারণটা হচ্ছে এটা হচ্ছে প্যাসিভের কারণে এখানে ভার্বের থার্ড ফর্ম হয়েছে, কিন্তু এই সেন্টেন্সটা আছে কিন্তু প্রেজেন্ট ইনডিফাইনাইট। আমি জানি অনেকেই এই বিষয়টা নিয়ে একটু দ্বিমত পোষণ করতে পারেন, কারণ এখানে ভার্বের থার্ড ফর্ম দেখেছেন। আচ্ছা দেখুন, অ্যাম ইজ এর পরে ভার্বের থার্ড ফর্ম হতে হলে সেটা শুধুমাত্র প্যাসিভ ছাড়া সম্ভব না। কারণ আপনার কি, যদি আপনি পারফেক্ট ভেবে থাকেন তাহলে হবে হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম। এটা প্যাসিভের কারণে এখানে আর এর পরে ভার্বের থার্ড ফর্ম হয়েছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফাইনাইট আছে, তার মানে আপনাকে ফিউচার করতে হবে, তার মানে হবে উইল লুজ। হ্যাঁ, এইটা সঠিক করেছেন কে কে একটু কমেন্ট বক্সে জানান তো, কারণ এটা ভুল করার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, এটা আপনারা জানাইতে থাকেন যে কে কে সঠিক করেছেন 5 নাম্বারটা। আর এর মধ্যে আপনাদের আরেকটি এক্সারসাইজ আমি দিয়ে রাখি, 6 থেকে 10 আর একটা পরীক্ষা আপনাদের। 6 থেকে 10 আপনারা 6 থেকে 10 অ্যান্সার গুলো করুন, দেখা যাক কে কে অ্যান্সার সঠিক করে করতে পারেন। 6 থেকে 10 আপনাদেরকে দেখুন, আমি গ্রামার বেশি করাইতে পারতাম, গ্রামার কম করিয়ে আমি এক্সারসাইজ বেশি করাচ্ছি, কারণ আসলে গ্রামার আপনি যে কোনো বইয়ের থেকে লেখা পাবেন, যে কোনো বই থেকে পাবেন। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্রামার রুলস তো সব জায়গায় পাবেন, কিন্তু ব্যাখ্যা করে দেওয়া, বুঝাই দেওয়া কেন হলো কেন হলো না, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনাকে এইটা বুঝতে হবে যে কেন উত্তর হলো কেন হলো না। তো সেটা বুঝতে পারলে আশা করি আপনারা ধরতে পারবেন। তাহলে অ্যান্সার করুন সবাই, আমরা দেখতে থাকি। যারা ভিডিওটি দেখতেছেন, আমাদের স্ক্রিন শেয়ার দেখতেছেন, আপনারা একটু সবাই অ্যান্সার গুলো করুন। অ্যান্সার গুলো করার পরে আমি ব্যাখ্যা সহকারে উত্তর বলে দিব, আপনি নিজেকে জাজমেন্ট করুন যে আসলে কতটুকু বুঝতে পেরেছেন। ভাইয়া একটা কোশ্চেন ছিল আগের স্লাইডের। আচ্ছা, আগের স্লাইডে কত নম্বর প্রশ্ন? ওই যে ভাইয়া, ইফ হি কন্টিনিউয়াস টেলিং লাই, ওইটা। আচ্ছা, এগুলো অ্যান্সার করেন, আগেরটা অ্যান্সার করা হলো। সবাই একটু অ্যান্সার করেন, আমরা তারপর উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা উত্তর করতেছেন অনেক ধন্যবাদ, এভাবে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আপনারা ভালো করবেন।
অনেকের হয়তোবা এটা ভালো না লাগতে পারে, বা সবার হয়তোবা বেশি করে লেকচার পছন্দ হয়। আপনারা একটু মিউট করে রাখবেন সবাই, হ্যাঁ, সাউন্ড আসলে বাইরের থেকে ঝামেলা হয়, একটু মিউট করে রাখবেন সবাই। অনেকে হয়তো ভাই এভাবে পড়াটা পছন্দ না করতে পারেন, তবে আপনারা জানাতে পারেন কার আপনাদের কেমন লাগে আর কি এভাবে পড়াইলে। এটা প্র্যাকটিসটা খুব জরুরি, হ্যাঁ, প্র্যাকটিস করতে পারলে আপনারা সমাধান করতে পারবেন, শুধু রুলস পড়ে কোনো ফায়দা নেই, হ্যাঁ। আচ্ছা যাই হোক, তো আমরা এবার অ্যান্সার বলতে পারি, আশা করি অনেকেই 9-10 নম্বর অ্যান্সারে চলে গিয়েছেন, তো আমরা অ্যান্সারটা শুরু করতে পারি। আশা করি আপনারা মিলিয়ে নিবেন আর কি, কোনো ভুল ত্রুটি থাকলে আর কি। দেখুন এখানে 6 নাম্বার আছে শাহিন উড নেভার হ্যাভ টেকেন, তার মানে এখানে ইফ এর ব্যবহার আছে, এখানে আমরা পেয়েছি উড, উড পেলাম, উডের পরে আমরা পেলাম আই হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম পেলাম, তাই না? মানে তার মানে আমরা পেয়েছি ভার্বে ইফ এর তৃতীয় রূপ, 3 নম্বর রূপ, মানে 3 নম্বর রুলসটা আমরা পেয়েছি। তার মানে ইফ যুক্ত অংশ যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে এটা হতে পারে, তাই না? তাহলে আমাদেরকে ইফ যুক্ত অংশ পাস্ট পারফেক্ট করতে হবে। পাস্ট পারফেক্ট মানে কি হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম সাবজেক্টের পরে, তাহলে এ নাম্বার হয় না। হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম কিন্তু ভার্বের সাথে আইএনজি পরে আছে, হবে না। হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম সি নাম্বার হতে পারে, একমাত্র সি নাম্বার বাদে আর কোনো অ্যান্সার হতে পারে না। সি নাম্বারে কি হবে তাহলে? হি হ্যাড নন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে দেখুন 7 নাম্বার, ইফ আই নিউ, কে এন ইউ ডাব্লিউ, নিউ, তাই না? এখানে দেখুন নিউ হয়েছে, পাস্ট আছে, তার মানে পাস্ট হলে কিন্তু আমাদেরকে পরে কি করতে হবে? উড প্লাস ভার্বের প্রেজেন্ট রূপ ব্যবহার করতে হবে। এখন এখানে প্রেজেন্ট রূপ তো দেওয়াই আছে, তাই না? তার মানে আমাদেরকে উডটা সেটা ব্যবহার করতে হবে। এখানে আছে আই উইল, তাহলে উড, উড এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে আইডি, আইডি বলতেই উড বোঝায়, বি নাম্বার অ্যান্সার হবে উড, আইডি যেটা। হ্যাঁ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বি নাম্বার অ্যান্সার। 8 নাম্বার হচ্ছে হ্যাড আই বিন রিচ। আচ্ছা এখানে আপনারা একটা কনফিউশনে পড়তে পারেন। আচ্ছা দেখুন হ্যাড আই বিন রিচ এই কথাটাকে, আচ্ছা 7 নাম্বারে এখানে দেখুন একটু খেয়াল করে, এখানে হবে ইফ আই নিউ দ্য আনসার, এখানে দেখুন পাস্ট ইনডিফাইনাইট আছে, যদি পাস্ট ইনডিফাইনাইট হয় তাহলে অপর অংশ কি করতে হবে আমাদের? অপর অংশে আমাদেরকে উড সাবজেক্টের পরে সাবজেক্ট প্লাস উড কুড মাইট যে কোনো একটা আনতে হবে, আমরা শুধু উড লিখলাম। এরপরে হচ্ছে ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম আনতে হবে, ভার্বের বেস ফর্ম। আচ্ছা এখানে ভার্বের বেস ফর্ম দেওয়া আছে, টি মানে মানে টেল দেওয়া আছে ভার্বের বেস ফর্ম। এখন এইখানে আমাদেরকে এমন একটা অ্যান্সার আনতে হবে যে যেটা হচ্ছে যেটা দ্বারা উড বোঝাবে, উড কুড মাইট যেটা বোঝাবে। এখন দেখুন এখানে আই, এখানে এটা আই এর পরে কি অ্যাপোস্ট্রফি দিয়ে এখানে ই আছে, ডাবল এল আছে, তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে আই উইল বোঝাচ্ছে। এটা আছে সি নাম্বার আছে আই মাস্ট, ডি নাম্বার আছে আই ক্যান, তার মানে এইখানে বি নাম্বার ছাড়া, বি নাম্বারে আই ডি দ্বারা এখানে কিন্তু আই উড এবং আই হ্যাড বোঝাতে পারে, কিন্তু এখানে তো আই উড বোঝাবে, কারণ এখানে আই উড এটা ছাড়া অপশনে কোনো অ্যান্সার নাই, তাহলে সেক্ষেত্রে হবে আই উড। এটা দ্বারা ডি দ্বারাই বোঝাচ্ছে কি, আমি যদি লিখি আই উড বোঝাচ্ছে, আই উড টেল ইউ। আশা করি বুঝতে পেরেছেন। এবার ডি নাম্বারে দেখুন এখানে আছে হ্যাড আই বিন রিচ। আচ্ছা দেখুন এই কথাটা এখানে এইভাবে ব্যবহৃত হয়। আমাদের তৃতীয় নাম্বার কি রুল ছিল? ইফ প্লাস যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে অপর অংশ কি হবে? পাস্ট পারফেক্ট হলে সাবজেক্ট প্লাস উড কুড মাইটের একটা হবে, আমি একটাই লিখলাম, প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড রূপ হবে, সরি ভার্বের থার্ড রূপ হবে। আচ্ছা এখন দেখুন অনেক সময়, একটা জিনিস হয়, ভার্বের থার্ড রূপ, এখন অনেক সময় একটা জিনিস দেখা দেয়, সেটা হচ্ছে এই ইফ যুক্ত অংশটাকে ক্লোজ করে দিয়ে, যেমন এখানে এখানে যে সেন্টেন্সটা আছে হ্যাড আই বিন রিচ, এই কথাটাকে আমরা এইভাবে বলতে পারি, ইফ আই হ্যাড বিন রিচ, তাহলে আই তারপরে যেটা হোক না কেন। তো এই যে পারফেক্ট কে অনেক সময় এইখানে যে আছে হ্যাড আই বিন রিচ, এটার অর্থও যা, ইফ আই হ্যাড বিন রিচ এইটার অর্থও তাই। তো এখানে কি পার্থক্যটা হয়েছে? শুধুমাত্র এইখানে ইফটা উঠিয়ে দিয়ে হ্যাডটাকে সেন্টেন্সের আগে নিয়ে আসা হয়েছে। বিষয়টা ক্লিয়ার কিনা এটা অনেকে ধরতে পারে না, আমি আবারও বলতেছি, এইখানে এই যে অংশটা আছে
সবুজ কালারের এইটা আর এই যে নিচের যে অংশটা আছে হ্যাড আই বিন, এটার অর্থ এক, শুধুমাত্র কি হয়েছে ইফটাকে উঠিয়ে দিয়ে হ্যাডটাকে আগে নিয়ে আসা হয়েছে, কিন্তু বাকি সব স্ট্রাকচার ঠিক থাকবে। এখানে যেমন এখানে হ্যাড আই বিন রিচ, এটা দ্বারা বোঝাচ্ছে এটা প্রেজেন্ট সরি পাস্ট পারফেক্টে আছে। তো যদি ইফ যুক্ত অংশ যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে অপর অংশে আপনাকে কি করতে হবে, অপর অংশে আপনাকে আনতে হবে সাবজেক্টের পরে উড প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম, তার মানে হেল্প, এইচ ই এল পি ই ডি, হেল্প হবে। ওকে, তাহলে এখানে দেখুন খেয়াল করে এই অ্যান্সারটা কোথায় আছে সেটাই অ্যান্সার হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ভালো করে খেয়াল করে দেখুন। এটা আপনাদের মাঝে মাঝে একটু কনফিউশন জাগে, অনেকে বুঝতে পারেন না বিষয়টা। এইখানে উড হ্যাভ হেল্প যেটা আছে সেটা অ্যান্সার হবে, এই যে সি নাম্বার অ্যান্সারটা এখানে হবে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। পরেরটা দেখুন, হি উড হ্যাভ বিন এবল টু পাস দ্য অ্যাডমিশন টেস্ট ইফ হি, আচ্ছা এখানে সাবজেক্টটা দেখি, এখানে আছে উড হ্যাভ প্লাস বিন, তার মানে কি বিষয়টা একটু চিন্তা করে দেখেন তো, উড প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম, তার মানে এটা কিন্তু 3 নাম্বার রুলস এসেছে। তাহলে ইফ যুক্ত অংশ পাস্ট পারফেক্ট হলে এই রুলসটা প্রযোজ্য হয়। তার মানে এখানে দেখুন আপনাকে পাস্ট পারফেক্ট করতে হবে, হ্যাড এর পরে হি এর পরে একটা ভার্বের থার্ড ফর্ম আনতে হবে, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। এখানে দেখুন হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম কোনটা আছে, শুধুমাত্র বি নাম্বারে আছে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। তাহলে অ্যান্সার হবে কি, হি হ্যাড স্টাডিড মোর, বি নাম্বার অ্যান্সার হবে। আপনাদের এগুলো নিয়ে কোনো কনফিউশন আছে কিনা একটু জানাবেন, আমরা 10টা এক্সারসাইজ করেছি, আমি কিন্তু সবগুলাই আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে। এরপরে দেখুন এখানে আছে, ভাইয়া এখানে যদি আমি একটা গ্যাপ কোশ্চেন দিই ছিল তাহলে মনে বুঝতে সুবিধা হয়। হ্যাঁ বলেন। ভাইয়া, অ্যাবলের 3টা ফর্মে কি এক নাকি? এখানে অ্যাবলের কোশ্চেনটা তো এখানের বিষয়টা আলাদা, এখানে আমরা ইফ এর ব্যবহার করতেছি, এটা থাকতে হবে। অ্যাবলের বিষয়টা আলাদা, সেটা আর একটা গ্রামারে চলে যাব আমরা, আমরা যে গ্রামার করতেছি এটাই থাকতে হবে। হ্যাঁ ওকে, তাহলে দেখুন এখানে ইফ যুক্ত অংশ কি আছে, ইফ আই ওয়ার ইউ, তার মানে এখানে পাস্ট ইনডিফাইনাইট আছে, তার মানে অপরটা আমাদের কি করতে হবে, উড কুড মাইটের একটা আনতে হবে প্লাস ভার্বের বেস্ট ফর্ম, মানে 2 নাম্বার রুলস আমরা যেটা বলেছিলাম। তাহলে এখানে উড প্লাস ভার্বের প্রথম রূপ, এখানে দেখুন এ নাম্বারে আমাদের অ্যান্সারটা রয়েছে, তাই না, আমরা লিখলাম উড প্লাস ভার্বের প্রথম রূপ হ্যান্ডেল। আচ্ছা, তো আপনারা ইফ এর ব্যবহারটা তো ক্লিয়ার হয়েছেন, তো আশা করি যদি এটা বুঝতে পারেন তাহলে আপনাদের অনেক উপকারে আসবে, আপনারা এটা থেকে প্রশ্ন কিন্তু পাবেনই, এতটুকু কনফিডেন্স রাখতে পারেন। আচ্ছা, একটা ব্যতিক্রম রয়েছে, এই ব্যতিক্রমটা আপনারা একটু জেনে রাখেন, তবে এটা খুব গুরুত্বপূর্ণ না। অনেক বইতে এই যে আমরা যে কন্ডিশন গুলো পড়লাম, ফার্স্ট সেকেন্ড থার্ড, তিনটা রুলস পড়লাম, এটাকে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল বলে, বইতে লেখা আছে, অনেক বইতে পাবেন। এবং এখানে অনেক সময় জিরো কন্ডিশন বলে একটা কথা আছে, এটা জিরো কন্ডিশন কখন কখন হয়, ইফ যুক্ত অংশ যদি অনেক সময় দুই অংশ যদি প্রেজেন্ট ইনডিফাইনাইট হয়, অথবা দুই অংশ যদি পাস্ট ইনডিফাইনাইট হয়, তবে এই প্রথম এটা থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে, দ্বিতীয়টা থেকে তেমন প্রশ্ন আসে না, একটু জেনে রাখতে পারেন। দুই অংশই প্রেজেন্ট হতে পারে, যেমন ধরুন ওয়াটার বয়েলস, এখানে দেখুন প্রেজেন্ট আছে, তাহলে অপর অংশ দেখেন ইফ ইউ হিট, হিয়ার লেখা এখানে স্পেলিং মিস্টেক, হিট হবে হিট ইট 100°C, তার মানে এখানেও প্রেজেন্ট আছে। মানে আবারও বলতেছি, এটা থেকে তেমন বেশি প্রশ্ন আসে না, আমরা যে 3টা রুলস পড়েছি ওখান থেকেই মূলত প্রশ্ন হবে, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে দেখুন অ্যান্সার আছে ইফ ইউ বাই, এখানে দেখুন বাই আছে, প্রেজেন্ট আছে, তাহলে অপর অংশ প্রেজেন্ট হবে বাই দা গেট। এখানে এগুলো হচ্ছে একটু ব্যতিক্রম আর কি, মাঝে মাঝে একেবারে কম্পিটিশন পরীক্ষা ছাড়া আপনাদের জেনারেল এইচএসসি পরীক্ষা এগুলো পাবেন না, তো এটা নিয়ে এত টেনশন করার দরকার নেই, এটা পরে জানলেও হবে, বেশি টেনশন করতে হবে না, শুধু ওই 3টা রুলস বেশি করে মনে রাখবেন। ওকে, আচ্ছা আমরা পরবর্তী স্টেপে যাই, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। পাস্ট কন্টিনিউয়াসে আমরা কিছু শব্দ দেখেছি যেগুলো দেখলে পাস্ট কন্টিনিউয়াস হয়, আমরা প্রথম পর্বে দেখেছি, প্রথম লাইভ ক্লাসে। এখন দেখুন হোয়াইল এর 2টা ব্যবহার রয়েছে, মনে রাখবেন, আমি লিখে দিচ্ছি, হোয়াইল এর পরে যদি ইনস্ট্যান্টলি ভার্ব আসে অবশ্যই মনে রাখবেন তাহলে ভার্বের সাথে আইএনজি হয়। আমি আবারও বলতেছি, হোয়াইল এর পরে যদি ইনস্ট্যান্টলি ভার্ব আসে তাহলে ভার্বের সাথে আইএনজি হয়, বাট হোয়াইল এর পরে যদি সাবজেক্ট চলে আসে তাহলে মনে রাখবেন সেটা পাস্ট কন্টিনিউয়াস হবে। পাস্ট কন্টিনিউয়াস মানে কি আপনারা জানেন যে ওয়াজ বা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি আনতে হবে,
দুইটা জিনিস, হোয়াইল এর ইনস্ট্যান্টলি পরে যদি ভার্ব আসে তাহলে ভার্বের সাথে আইএনজি হবে, আর হোয়াইল এর পরে যদি সাবজেক্ট চলে আসে তাহলে আপনাকে পাস্ট কন্টিনিউয়াস বা বলতে পারেন ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি করতে হবে। সেটা কেমন, আমরা একটু এক্সাম্পল দেখি। এখানে দেখুন আছে হোয়াইল ড্যাশ, এখানে দেখুন হোয়াইল এর ইনস্ট্যান্ট পরে ভার্ব চলে আসছে, তাহলে অ্যান্সার কি হবে? সহজ, একেবারে সহজ। কিন্তু এইগুলা কিন্তু এই ছোট ছোট জিনিস যদি আপনারা মনে রাখতে পারেন, আপনাদের গ্রামার একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। শুধুমাত্র দেখুন আমরা যেখানে সেখানে ঘুরে বেড়াই, কিন্তু মানে অমুকের কাছে যাব, তমুকের কাছে যাব, অমুক বই পড়তে হবে, তমুক বই পড়তে হবে, এত বিষয় চিন্তা না করে কনসেন্ট্রেট দিতে হবে আসলে আমি কি শিখতেছি। তার মানে হোয়াইল এর পরে আছে তাহলে হবে রিডিং, হোয়াইল রিডিং আই ওয়াজ কল্ড, ওকে সরি আই ওয়াজ কল্ড। হোয়াইল এর পর এখানে সাবজেক্ট চলে এসেছে, তাই না? তার মানে যদি সাবজেক্ট চলে আসে তার মানে আপনাদেরকে পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। তাহলে আমার যেহেতু হি আছে, হি এর পরে ওয়াজ না ওয়্যার হবে, যেহেতু হি সিঙ্গুলার সেজন্য ওয়াজ হবে, ডুইং হবে। হি ওয়াজ ডুইং দ্য সাম, সাম মানে হচ্ছে, সাম মানে হচ্ছে অঙ্ক, আপনারা যেমন ম্যাথ মানে অঙ্ক বলেন, সাম মানেও অঙ্ক। আচ্ছা, হোয়াইল এর পরে এবং 3 এবং 4 নাম্বার অ্যান্সারটা এবার আপনারা করতে পারেন। আশা করি আপনারা সহজে অ্যান্সার করতে পারবেন। 3 এবং 4 নাম্বার কি হবে? হোয়াইল আই ড্যাশ রিড আছে, আই ওয়াজ কল্ড। আচ্ছা, একই প্রশ্নটা রিপিট হয়ে গেছে, সরি। 4 নাম্বারটা, তার মানে প্রথমটা হবে এখানে সাবজেক্ট যেহেতু আছে, তার মানে এখানে কি হবে? আই ওয়াজ রিডিং। এবং হোয়াইল এর পরে যেহেতু ইনস্ট্যান্টলি ভার্ব চলে এসেছে, তো আমাদেরকে কি করতে হবে? আই ডুইং। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। একেবারে সহজ বিষয়, কিন্তু কিন্তু প্রশ্ন কিন্তু আপনাদের অনেক আসে, আপনারা বুঝতে পারেন না, ভাবেন যে কোথা থেকে কি আসছে, জাস্ট এতটুকু মনে রাখলেই হবে। আচ্ছা, এটা কেন হয় যদি ব্যাখ্যা চান তাহলে হোয়াইল একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে সাধারণত ভার্বের সাথে আইএনজি হয়, এটা আমরা যখন প্রিপোজিশনের ব্যবহার সামনে পড়বো তখন আমরা বলবো। আচ্ছা, এরপরে মোস্ট ইম্পর্টেন্ট রাইট ফর্ম অফ ভার্বস এর একটা টপিক, এই বিষয়টা আপনাদের মনে রাখতে হবে। এইখানে যে ভার্ব গুলা দেখতেছেন হ্যাভ, হ্যাজ, আচ্ছা আগে বলি প্রেজেন্ট পারফেক্ট কিছু ওয়ার্ড আছে দেখলে চেনা যায় যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। কিছু ওয়ার্ড আছে যেমন রিসেন্টলি, অলরেডি, জাস্ট, এরকম, এটা কিন্তু আমরা প্রথম লাইভ ক্লাসে আমরা আলোচনা করেছি, তাই না? তো এইগুলা বাদেও আরো কিছু বিষয় দেখে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নির্ণয় করা যায়। সেটা দেখুন, এখানে কোনো সেন্টেন্সে যদি আপনারা দেখেন হ্যাভ আছে, হ্যাজ আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, টু বি, হ্যাভিং, বিং, এই শব্দগুলির পরে যদি আর একটা ভার্ব আনতে হয় তবে ওই ভার্বটা সাধারণত ভার্বের থার্ড ফর্ম হয়। খুবই সংক্ষিপ্ত একটা বিষয়, বাট এটা থেকে কিন্তু প্রশ্ন, আপনাদের খুব প্রশ্ন আসে। হ্যাঁ, এটা একটু মনে রাখতে হবে, খুব প্রশ্ন আসে কিন্তু এটা। আমি আবারও বলতেছি, খুব মনোযোগ সহকারে বিষয়টা মনে রাখবেন। হ্যাভ, হ্যাজ, হ্যাড, টু বি, হ্যাভিং, বিং, এগুলোর পরে যদি ভার্ব আনতে হয় তাহলে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হয়। আচ্ছা দেখুন, 1 নম্বরে আই ড্যাশ হিম রিসেন্টলি, আপনাদেরকে বলেছিলাম যে 1 নাম্বার লাইভ ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছি শব্দ নিয়ে। এখানে রিসেন্টলি শব্দটা দেখলে বুঝবেন যে এটা প্রেজেন্ট পারফেক্ট আছে, আর প্রেজেন্ট পারফেক্ট মানে আপনাকে হ্যাভ বা হ্যাজ আনতে হবে, আই এর পরে হ্যাভ বসে, আর ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হবে, তাহলে হবে আই হ্যাভ মিট হিম রিসেন্টলি। প্রথম যে লাইভ ক্লাসটা ওটা দেখলে আপনারা এইটা ক্লিয়ার হয়ে যাবেন। এবার দেখুন, এখানে আবার একটা ওয়ার্ড রয়েছে জাস্ট, এই শব্দটা দেখলেও বুঝতে পারবেন যে এটা প্রেজেন্ট পারফেক্টের একটা সিম্বল। তার মানে এখানে আপনাকে আই এর পরে হ্যাভ আনতে হবে, আই হ্যাভ রিসিভড। আশা করি বুঝতে পেরেছেন। এইবার দেখুন, আপনাদেরকে বলেছিলাম হ্যাভ, হ্যাজ, হ্যাড, টু বি, হ্যাভিং, বিং, এরপরে আরেকটা ভার্ব আসলে ভার্বের থার্ড ফর্ম হবে। এখানে হ্যাজ আছে, তাহলে হ্যাজ এর পরে যদি আমাদের ভার্ব আনতে হয় তাহলে অবশ্যই ভার্বের থার্ড ফর্ম হবে। ব্রিং এর থার্ড ফর্ম হচ্ছে ব্রট। ওকে, এখন দেখুন এখানে কিভাবে অ্যান্সারটা হবে। হ্যাভিং, আপনাদেরকে বলেছিলাম হ্যাভিং এর পরে এখানে আছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, টু বি, হ্যাভিং এর পর ভার্বের রূপ থাকলে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে আমরা হ্যাভিং পেয়েছি। রাইজ এর থার্ড ফর্ম হচ্ছে রাইজ, রোজ হচ্ছে সেকেন্ড ফর্ম, আর একটা হচ্ছে রাইজেন। তাহলে আমাদেরকে করতে হবে রাইজ, রোজ, রাইজেন। রোজ হবে না, অনেকে অ্যান্সার করেছেন, তাই না? রাইজ, রোজ, রাইজেন, রাইজেন হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। এই যে আপনারা কিন্তু ভার্বের থার্ড ফর্ম, ভার্বের রূপগুলি ঠিকমতো জানতে পারেন না। আমরা একটা কাজ চলতেছে যে একেবারে ইম্পর্টেন্ট যেসব ভার্ব রয়েছে, যে এগুলার ভার্বের থার্ড রূপ বা এই যে সেকেন্ড থার্ড রূপ জানা খুব জরুরি, না জানলে আপনি ধরা খেয়ে যাবেন। তো এরকমের কিছু নিয়ে কিছু ভিডিও করা হচ্ছে, আপনারা নেক্সট উইকের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন কোন ভার্ব গুলো আপনাদের মাস্ট বি জানা থাকা প্রয়োজন।
তো আপনাদের সাথে শেয়ার করা হবে আমাদের ইউটিউব চ্যানেলে। তো ওইগুলো দেখবেন অবশ্যই, আপনাদের যেগুলো একেবারে নেসেসারি আমরা সেইগুলাই করার চেষ্টা করি, কারণ বাড়তি জিনিস করলে এত টাইম আমরাও পাই না, আপনারাও পাবেন না, সেই জন্য আমরা একেবারে ইম্পর্টেন্ট গুলা করার চেষ্টা করি। অবশ্যই সেইগুলা দেখবেন অবশ্যই সবাই। আচ্ছা, তাহলে এখানে ভার্বের থার্ড ফর্ম হবে রাইজেন, এবং আই হ্যাভ ইভার, এখানে হ্যাভ এর পর ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হচ্ছে। এখানে ইভার হচ্ছে একটা অ্যাডভার্ব, তো এটা নিয়ে টেনশন করার দরকার নেই। বি এর থার্ড ফর্ম হচ্ছে বিন, বিন হবে, ঠিক আছে? তো আশা করি আপনারা অ্যান্সার গুলো পেরেছেন। আচ্ছা, এইবার আমরা মোস্ট একটা ইম্পর্টেন্ট পড়বো, এটা মাঝে মাঝে গ্রামারে বেশ দেখা যায় কিন্তু স্টুডেন্টরা বুঝে উঠতে পারে না যে আসলে কি ঘটতেছে। মনে করেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, একটা জিনিস মনে রাখবেন, রেফারেন্স অফ টাইম মানে নির্দিষ্ট সময় উল্লেখ থাকবে। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার মনে আছে তো, যে কোন ভার্বের রূপ ব্যবহার করতে হয়? মনে রাখবেন প্রেজেন্ট পারফেক্ট মানে কি, হ্যাভ বাই হ্যাজ এর একটা আনতে হবে প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। আপনি যখন বুঝবেন যে আমাকে এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে, তখন আপনাকে এই তিনটি ভার্ব হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, এই তিনটি ফর্ম আপনাকে ব্যবহার করতে হবে। তো সেটা কেমন? তো এখন দেখুন, রেফারেন্স অফ টাইম মানে সময় উল্লেখ থাকবে, একটা নির্দিষ্ট সময় উল্লেখ থাকবে। সেটা কেমন? যেমন দেখুন এখানে 1 নম্বর এক্সাম্পল লেখা আছে, ইউ ড্যাশ এ লেটার ফর দ্য লাস্ট হাফ অ্যান আওয়ার। হাফ অ্যান আওয়ার মানে কি? মানে লাস্ট আধা ঘন্টা ধরে সে চিঠি লিখতেছে, তার মানে এখানে কিন্তু একটা নির্দিষ্ট টাইম উল্লেখ করে দিয়েছে, তাই না? তো সেই জন্য it's an present perfect continuous tense, so you should be use the structure of present perfect continuous tense. তো আমরা কি তাহলে আমাদেরকে কি অ্যান্সার লিখতে হবে? তাহলে ইউ এর পরে হ্যাভ না হ্যাজ বসে? হ্যাভ বসে। তাহলে ইউ হ্যাভ বিন রাইটিং। দেখুন বিষয়গুলো কিন্তু বুঝলে অনেক সহজ, কিন্তু আমরা কিন্তু আপনারা যখন রাইট ফর্ম অ্যান্সার করতে যান তখন কিন্তু মাথা ঘুরে যায় আমাদের, যে আমি ধরতে পারি না যে কেন এই জিনিসটা হলো, তখন আমাদের বোঝানোর মতো স্যার থাকে না, বা আমরা প্রশ্ন করতে পারি না, দ্বিধায় পড়ে যায়, তাই না? তো আশা করি যদি এইভাবে বুঝে করেন, আপনাদের এভরিথিং হ্যাভ এক্সপ্লেনেশন, সবকিছুর একটা ব্যাখ্যা রয়েছে, সেই ব্যাখ্যাটা আপনাকে জানতে হবে, তাই না? 2 নম্বরে আছে, লেখা আছে শিমু ড্যাশ ফর 2 আওয়ার্স। এখানে 2 আওয়ার্স কিন্তু নির্দিষ্ট একটা আমাদেরকে কথা বলে দিয়েছে, 2 ঘন্টা সে কাজ করতেছে, এরকম একটা বিষয়, 2 ঘন্টা যাবত। তাহলে হবে শিমু হ্যাজ বিন ওয়ার্কিং। যারা বুঝেননি, যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করে ফেলতে হবে, আমি ব্যাখ্যা দেওয়ার জন্য প্রস্তুত আছি, আপনারা কোশ্চেন করে ফেলবেন। হ্যাঁ, কোশ্চেন করে ফেলবেন। ওকে, তো এরপরে দেখুন 3 নম্বর বিষয়টা হচ্ছে আই ড্যাশ স্টাডি ইন দা স্কুল ফর 5 ইয়ার্স। এখানে দেখুন নির্দিষ্ট টাইম উল্লেখ আছে, সো ইউ শুড বি ফলো দা স্ট্রাকচার অফ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এন্ড ফুলফিল দা ভ্যাকেন্স প্লেস ইউজিং দা ভার্ব। তার মানে 3 নম্বর অ্যান্সার কি করতে হবে আপনাদের? হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। আই হ্যাভ বিন studying, তাই না? আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো এখন আমরা যে বিষয়গুলো দেখেছি একটু দেখি, আপনাদের একটু সামারাইজ করে দিই। ইফ এর ব্যবহারটা দেখুন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস, অনেক কনফিউশন থাকে, অনেকে এটার অ্যান্সার জেনেও করতে পারে না, সেটা আমরা আজকে কমপ্লিট করেছি। আশা করি সবার এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। 2 নম্বর বিষয়টি হচ্ছে আমরা করলাম পাস্ট কন্টিনিউয়াস এর বিষয়টা, হোয়াইল এর ব্যবহারটা, প্রেজেন্ট পারফেক্ট এর বিষয়টা দেখলাম, এখানে গুরুত্বপূর্ণ একটা রুলস, এই রুলসটা থেকে অনেক প্রশ্ন আসবে, এটা আপনারা পাবেন সামনে ইনশাআল্লাহ। পাশাপাশি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে যে বিষয়টা হয়, এটা আমরা অনেকে ম্যাক্সিমাম ভুল করি, বুঝতে পারি না, তো আশা করি এখন থেকে এটাও সমস্যা হবে না। আর নেক্সট ক্লাসে আমরা এই বিষয়গুলি আলোচনা করব আশা করি, কারণ এখন করতে গেলে অনেক টাইম লেগে যাবে, 1 ঘন্টা ইতিমধ্যে করে ফেলেছে, আপনাদের বোরিংনেস চলে আসবে। তো আজকের জন্য আমরা শেষ করতেছি, আল্লাহ হাফেজ, পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।